মনে হয়, হ্যাঁ তার এর আগের ক্লাসটাতে ছিলাম আমি। তো আপনাদের সাথে মোটামুটি আমার প্রাথমিক পরিচয় সবার সাথে হয়ে গেছে, আর ক্লাসেও মোটামুটি আমি আপনাদের সাথে কথা বলেছি, আর পড়াশোনা নিয়েও আমরা একটু আলোচনা করেছি। তো এখন আমরা সরাসরি আমাদের বইতে চলে যাব বা লেসনে শুরু করে দেব। আপনারা সবাই অবশ্যই সবার কাছে খাতা কলম এবং বইটা থাকবে। আপনাদের পাঠ্য বইটার নাম জানা আছে আপনাদের? জি হ্যাঁ, সবাই আপনারা বই এবং খাতা এবং কলম নিয়ে বসবেন, ঠিক আছে? তবে আমি না বলা পর্যন্ত আপনারা কিন্তু লিখবেন না, আগে শুনবেন। আপনাদের সাথে কিন্তু আমার প্রথমে সেটাই কথা হয়েছিল যে আপনারা আগে শুনবেন। আপনারা সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসেন আমরা আজকে পড়বো হচ্ছে গিয়ে আপনাদের সবাইকে আমার ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে পড়াবো যে বইটা, সেটার নাম হচ্ছে ইনফরমেশন সোর্স এন্ড সার্ভিসেস। আপনাদেরকে এটার কোড নাম্বারটা বলেছিলাম আমি 812605। সবাই জানেন তো এটা? এর আগের ক্লাসে কিন্তু আপনাদের বারবার বলেছি 812605। হ্যাঁ 605, এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। তো চলেন আমাদের আজকের লেসন। আপনারা সবাই তো জানেন যে আপনাদের সবার কাছে তো এটা আছে, আমাদের সিলেবাসটা আছে। আমরা সিলেবাস মোটামুটি আপনাদের সবাইকে পড়ানোর চেষ্টা করব। তো আমরা আজকে যেহেতু আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, একটা ক্লাস আমাদের মনে হয় দুটো ক্লাস আমাদের গ্যাপ হয়ে গেছে, একটা অনলাইন ক্লাস এবং একটা সরাসরি ক্লাস। তো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে ইউনিট 1টা পুরোটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকবেন, ধন্যবাদ। তো এখন আসেন আমরা ইউনিট 1 এর প্রথমে যেটা বেসিক অফ রেফারেন্স এন্ড ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ আপনার রেফারেন্স ও সেবার মৌলিক ধারণা। তার আগে আমরা চলেন রেফারেন্স আর তথ্য সেবা। রেফারেন্স বলতে কি বুঝি দেখেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ, রেফারেন্স শব্দটি রেফার ক্রিয়াপদ থেকে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হচ্ছে অর্পণ, নির্দেশক, উল্লেখ, বরাত বা নজির ইত্যাদি। গ্রন্থাগার বিজ্ঞানের রেফারেন্স সার্ভিস বলতে সাধারণত গ্রন্থাগার কর্মীদের দ্বারা গ্রন্থাগার ব্যবহারকারীগণকে কাঙ্ক্ষিত তথ্য পেতে প্রয়োজনীয় নির্দেশ বা ব্যক্তিগত সহায়তা প্রদানকেই বোঝায়। এখন দেখেন আমরা রেফারেন্স বলতে কি বুঝতে পারছি। এই যে আমি আপনাদেরকে আজকে পড়াচ্ছি, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনারা বইটা নেন, কাগজ নেন, কলম নেন। হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে একটা রেফারেন্স দিয়েছি যে আপনারা ওই জিনিসগুলো নিয়ে পড়তে বসেন। আপনাদের আমি একটা রেফারেন্স দিয়েছি যে আমার এই বইটা আপনার মৌলিক তথ্যের উৎস ও তথ্যের রেফারেন্স সেবা, এই বইটা নিয়ে আপনারা আজকে বসবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি একটা মানে রেফারেন্স দিয়ে দিয়েছি। তো এখানে আসলে আমরা অনেক সময় আপনারা যখন আমাদেরকে কোশ্চেন করেন অথবা আমরা যখন কাউকে কোশ্চেন করি, যে অ্যান্সারটা চলে আসে সেটাই কিন্তু মোটামুটি রেফারেন্স। উত্তরটাই কিন্তু মোটামুটি আমরা রেফারেন্স হিসেবে জেনে থাকি। মোট কথা বলতে গেলে আমরা যদি বলি যে গ্রন্থাগার কার্যক্রমের মাধ্যমে পাঠক ও পাঠ্য সামগ্রীর মধ্যে একটা বিশেষ সেতুবন্ধন রচিত হয়, সেই কার্যক্রমকে রেফারেন্স সার্ভিস বলে। অর্থাৎ লাইব্রেরিতে যখন একজন রিডার আসার সাথে সাথে কিন্তু উনি বুঝতে পারে না যে উনি কি করবে, ওনার বই দরকার। অনেক সময় উনি ঘাবড়ে যায়, অনেক সময় ওনার কাঙ্ক্ষিত মানে বইটা কাঙ্ক্ষিত নির্দেশনা পেতে পারে না, অথবা দেখা যাচ্ছে যে উনি হয়তো চাচ্ছেন একটা জিনিস কিন্তু উনি বলতে পারছেন না। তখন উনি যে রেফারেন্স লাইব্রেরিয়ান থাকেন, ওনাকে ওনার যে কাঙ্ক্ষিত মানে তথ্যটা পাওয়ার জন্য ওনার কাছে যে হেল্পটা পান, ওনার কাছ থেকে যে সহযোগিতাটা নেন, সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। অর্থাৎ উনি গিয়ে যদি বলেন যে স্যার আমার এই বইটা দরকার, অথবা আমি এই বইটা কিভাবে পাবো, অথবা আমি ক্যাটালগ কার্ডটা আমি কিভাবে ব্যবহার করব, এগুলি হচ্ছে আসলে
রেফারেন্স সার্ভিস অর্থাৎ পাঠক এবং লাইব্রেরিয়ানের মধ্যে যেই সাহায্য বা ব্যক্তিগত যে সহায়তা প্রদান, যে সাহায্যকারী সম্পর্ক, সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। বুঝতে পেরেছেন? জি জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন দেখেন রেফারেন্স সেবা সম্পর্কে বিভিন্ন আপনার রেফারেন্স বিভিন্ন ভাবে ওনারা সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন লাইব্রেরিয়ানরা। আমরা দেখি ওনারা কে কি বলেছেন। আমরা প্রথমেই দেখি স্যামুয়েল রথস্টেড। উনি হচ্ছেন গিয়ে উনি হচ্ছেন গিয়ে আমেরিকান একজন লাইব্রেরিয়ান। উনি আমেরিকার চিকাগো শহরে আপনার 1929 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2008 সালে। সরি, আমার এখানে শিকাগো শহর, আমার একটু প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে গিয়েছে। ওকে, শিকাগো শহরে 1929 সালের 12 জুন উনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2008 সালে। উনি রেফারেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তথ্য অন্বেষণে স্বতন্ত্রভাবে প্রতি পাঠককে গ্রন্থাগারিকের ব্যক্তিগত সাহায্য প্রদানই হলো রেফারেন্স সার্ভিস। অর্থাৎ তথ্য অন্বেষণে স্বতন্ত্রভাবে প্রতি পাঠককে, দেখেন এখানে তথ্য অন্বেষণ আছে, অর্থাৎ লাইব্রেরিতে গিয়ে তথ্য নেওয়ার জন্য ব্যক্তি মানে একজন স্বতন্ত্র প্রতি আলাদা আলাদা পাঠককে গ্রন্থাগারিক যখন সাহায্য প্রদান করে থাকেন, সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। হ্যাঁ, তারপরে দেখেন মার্গারেট হ্যাচেন আছেন। ওনার মতে যে কোনো উদ্দেশ্যে হোক না কেন তথ্য সন্ধানী পাঠককে গ্রন্থাগারের মধ্যে ব্যক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে রেফারেন্স সার্ভিস। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনার গ্লোসারি অফ লাইব্রেরি টার্মস এর মধ্যে যে সংজ্ঞাটা আমরা পাবো সেটা হচ্ছে লেখাপড়া বা গবেষণার কাজে তথ্য সংগ্রহ এবং গ্রন্থাগার সম্ভারকে কাজে লাগাবার ব্যাপারে পাঠককে প্রদত্ত সহায়তা প্রদানই হচ্ছে রেফারেন্স সার্ভিস। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন এভাবে কয়েকজন লাইব্রেরিয়ানের লাইব্রেরিয়ানের সংজ্ঞা গুলো দিবেন, দিয়ে তারপর আপনারা এটার কনক্লুশন থাকবেন। যেমন আছে ডিজে ফস্কেট, উনি হচ্ছেন গিয়ে লন্ডনের একজন লাইব্রেরিয়ান। ওনার পুরো নাম হচ্ছে ডগলাস জন ফস্কেট। উনি হচ্ছেন গিয়ে বলেছেন রেফারেন্স সার্ভিস হলো লাইব্রেরির প্রায়োগিক মানবতাবাদ, কারণ জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে বৃহত্তর সুখ লাভের পথে কোনো না কোনো ভাবে সাহায্য করে। অর্থাৎ উনি বলতে চেয়েছেন আপনার রেফারেন্স সার্ভিসের ক্ষেত্রে আপনার লাইব্রেরিয়ান যে সার্ভিসটা দিয়ে থাকছেন ওটা উনি মানসিক ভাবে মানে মেন্টালি উনি আপনাকে সাপোর্টটা দিচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ মেন্টাল সাপোর্ট উনি এখানে প্রয়োগ করছেন এবং এই জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে উনি এটা সুখ লাভ করে নিচ্ছেন। তো সর্বশেষ আমরা আরেকজন লাইব্রেরিয়ান আছে উইলিয়াম, উনি বলেছেন বই নির্বাচন, সংরক্ষণ, পরিচালন এইসব নেপথ্যে কার্যকলাপকে রেফারেন্স সার্ভিস বলা যেতে পারে। অর্থাৎ দেখেন বই নির্বাচন, সংরক্ষণ, পরিচালন এটার নেপথ্যে যে কার্যকলাপ, যে কর্মকাণ্ড, অর্থাৎ একজন রেফারেন্স লাইব্রেরিয়ান যখন তার রিডারকে বই নির্বাচন করতে, সংরক্ষণ করতে, পরিচালনা করতে যে সহায়তা, বই নির্বাচন করতে যে সহায়তা প্রদান করে থাকেন এবং উনি সংরক্ষণ করেন রিডারদের জন্য, পরিচালনা করেন থাকেন লাইব্রেরিটা উনি রিডারদের জন্য। তো এর পেছনে যে কার্যকলাপ অথবা এই বিষয়ে যে কার্যকলাপ সেটা হচ্ছে রেফারেন্স সার্ভিস। মোট কথা বলতে গেলে আমরা যে রেফারেন্স সার্ভিস বলতে বুঝি যে আপনি লাইব্রেরিতে গিয়ে যে কোশ্চেনটা করছেন, লাইব্রেরি সম্পর্কিত, বই সম্পর্কিত, ক্যাটালগ সম্পর্কিত আপনার জানার জন্য যা যা প্রয়োজন সেই সম্পর্কে আপনি যখন একজন লাইব্রেরিয়ানের সহায়তা নিচ্ছেন, লাইব্রেরিয়ান আপনাকে যখন সহায়তা দিচ্ছে, সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি। দেখেন, তাহলে আমরা শেষে একটা কনক্লুশন টেনে দিতে পারি সংজ্ঞার, যে বলা যায় যে গ্রন্থাগার যে কার্যক্রমের মাধ্যমে পাঠক এবং পাঠ্য সামগ্রীর মধ্যে একটি বিশেষ সেতুবন্ধন রচিত হয় সেই কার্যক্রমকে রেফারেন্স সার্ভিস বলা হয়। এই কার্যক্রম পরিচালিত হয় সাধারণত রেফারেন্স সেকশনের মাধ্যমে। আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম না লাইব্রেরিতে একটা সেকশন থাকে, কয়টা সেকশন থেকে আমি আপনাদের পড়িয়েছিলাম, মনে আছে? প্রথম ক্লাসে, আমার প্রথম ক্লাসে যারা ছিলেন, ভুলে গেছেন? মহিউদ্দিন ছিলেন প্রথম ক্লাসে?
জি ম্যাডাম ছিলাম। মনে আছে কয়টা সেকশনে কথা বলেছিলাম না লাইব্রেরি? জি বলেছিলাম তো ভুলে গেছি। চারটে না, ছয়টা। ছয়টা চারটা বলেছিলাম, পরে ছয়টা, আর প্রকার বলেছিলাম চারটা। ঠিক আছে, প্রকার সেকশন, চারটে জি। হ্যাঁ, প্রকার ভেদ বলেছিলাম চারটা, আর আর হচ্ছে সেকশন মানে বলেছিলাম ছয়টা। জি মিস। ওকে, তারপরে দেখেন এখন এই রেফারেন্স যে সার্ভিস, এটার উৎপত্তিটা কোত্থেকে আসলো? রেফারেন্স সেবার যে উৎপত্তি ও ক্রমবিকাশ, সেটা কোত্থেকে আসলো? আপনার প্রথমে এই রেফারেন্স সেবার উৎপত্তি ও ক্রমবিকাশের সাথে সাথে আপনার সবার আগে মনে আসবে আপনার স্যামুয়েল সুইফটের কথা। উনি মূলত রেফারেন্স সার্ভিসের জনক, ওনাকেই বলা হয়। 1837 সালের 20 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং 1918 সালের 10 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি মূলত আমেরিকার পাবলিক লাইব্রেরি আন্দোলনের প্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি কিন্তু রেফারেন্স সেবার উৎপত্তি ঘটিয়েছিলেন। 1975 সালের পূর্ব পর্যন্ত রেফারেন্স সার্ভিসকে সুসংগঠিত কোনো ধারণাই তখন ছিল না। এই সময় গ্রন্থাগার আন্দোলন গতি লাভ করতে থাকে এবং প্রচুর পরিমাণে আপনার বই মানে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার এবং প্রচুর পরিমাণ বই ছাপা হওয়ার ফলে আপনার লাইব্রেরিতে প্রচুর বইয়ের সমাগম করতে থাকে এবং সেই সময় কিন্তু আপনার একজন রিডারের পক্ষে গিয়ে সহজে বই লাইব্রেরিতে খুঁজে বের করা সম্ভব ছিল না। মূলত এই বিস্ফোরণজনিত কারণে কিন্তু গ্রন্থাগারের কর্মীদের কাছ থেকে সাহায্য পাওয়ার একটা মানে প্রয়োজনীয়তা রিডারদের মধ্যে দেখা যায়, যে একটা যেহেতু রিডাররা লাইব্রেরিতে যায় বই অনুসন্ধানের ক্ষেত্রে, ওনারা হয়তো অনেক সময় উদ্দেশ্য নিয়ে যায় কিন্তু বলতে পারে না যে আমি এই উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি এরকম একটা বই চাচ্ছি, কিন্তু বইয়ের নামটা ওনারা বলতে পারে না। তখন একজন রেফারেন্স লাইব্রেরিয়ান আপনাকে সেই উদ্দেশ্যে সকলে সহায়তা করে থাকেন। তিনি হয়তো বলতে পারেন, স্যার এই আপনার যে টপিক সেই অনুযায়ী আমার কাছে এই বই আছে, আপনি ওইদিকে চলে যান, ওই সেলফে চলে যান, অথবা এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগ নিয়ে আসেন, ওইভাবে আমি আপনাকে বই খুঁজতে সাহায্য করবো। এটাই কিন্তু আমার রেফারেন্স সার্ভিস। তো পাঠকদের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার উপর একটি প্রোগ্রামের সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন স্যামুয়েল সুইটগ্রেন। ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত গ্রন্থাগারিকদের একটি সম্মেলনে তিনি একটি প্রবন্ধ পাঠ করেন, যার শিরোনাম ছিল পার্সোনাল রিলেশনস বিটুইন লাইব্রেরিয়ানস এন্ড রিডার্স। দেখেন বারবার কিন্তু এখানে বলা হচ্ছে লাইব্রেরিয়ান এবং রিডার্স এর মধ্যে যে পার্সোনাল সম্পর্কটা, সেই সম্পর্কটার উপর ভিত্তি করেই কিন্তু রেফারেন্স সার্ভিসের উৎপত্তি। অর্থাৎ রিডাররা লাইব্রেরিয়ানের কাছ থেকে যে ব্যক্তিগত সহায়তা পাচ্ছেন সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। সেখানে তিনি যুক্তি প্রদর্শন করেছিলেন যে ব্যবহারকারীর মাঝে, গ্রন্থাগারিক ও ব্যবহারকারীর মাঝে একটা সুসম্পর্ক থাকা উচিত এবং এই প্রয়োজনীয়তার জন্যই আমাদের রেফারেন্স ডিপার্টমেন্টের উৎপত্তি ঘটে। 1877 সালে শুধুমাত্র আমেরিকান এবং ব্রিটিশ গ্রন্থাগারিকদের নিয়ে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানেও তিনি তার প্রবন্ধের বিষয়বস্তু আবারও পুনর্ব্যক্ত করেন। আর তখন থেকে এটি একটি বড় বিতর্কের বিষয় হিসেবে বিবেচ্য হয়। অর্থাৎ তখন থেকেই মানে এটা কেউ আপনার সমর্থন দিচ্ছিল, আবার কেউ সমর্থন দিচ্ছিল না। এই রেফারেন্স সার্ভিসেও সর্বাধিক, এবং তখন থেকেই পরিবর্তনের সাথে সাথে রেফারেন্স সার্ভিস সর্বাধিক কার্যকর হতে থাকে। হ্যাঁ, 1896 সালের পর থেকে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সকল সম্মেলনে এই বিষয়টা স্থান পায় এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হিসেবে পরিচিতি লাভ করে। আর 1920 সালের দিকে আপনার রেফারেন্স সার্ভিস ধারণার মোটামুটি ব্যাপক একটা পরিবর্তন আসে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের আপনার প্রচার বাড়তে থাকে এবং এটা হচ্ছে আপনার তখন এই সম্পর্কে নতুন ধারণার প্রকাশ হতে থাকে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, একবার হ্যাঁ, কানেকশন একটু স্লো হয়ে গিয়েছিল। আচ্ছা, আর 1970 সালের মধ্যে পরিকল্পিত গ্রন্থাগার সেবা
সম্বন্ধে নতুন নতুন ধারণার সৃষ্টি হয়। আর 1970 সালের মধ্যে পরিকল্পিত গ্রন্থাগার সেবার আধুনিক গ্রন্থাগারিতার একটি অংশ হয়ে তারা মোট কথা আপনারা রেফারেন্স সেবার উৎপত্তি, রেফারেন্স সেবার সংজ্ঞা এবং উৎপত্তি ও ক্রমবিকাশ এইটা আপনারা মোটামুটি ভাবে পড়ে ফেলবেন, খুব ভালো করে পড়ে ফেলবেন, কারণ এটা আপনাদের থাকবেই। তো আসেন এখন দেখে এই যে রেফারেন্স সেবা এটার একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। প্রথমেই কিন্তু আমরা উদ্দেশ্যটা আপনার উৎপত্তির মধ্যে কিন্তু আমরা উদ্দেশ্যটা পেয়ে গেছি। সেখানে কি বলা আছে, ব্যক্তিগত রিডার এবং লাইব্রেরিয়ানের ব্যক্তিগত রিলেশনশিপ ডেভেলপমেন্ট করা, অর্থাৎ বই সংক্রান্ত আপনার যে সেবা বা সহায়তা করা সেটাই হচ্ছে রেফারেন্স সার্ভিস। দেখা যাচ্ছে যে গ্রন্থাগারের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীকে মানে রেফারেন্স লাইব্রেরির উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীকে সাহায্য প্রদান করা। এছাড়াও আমাদের আরো কিছু কিছু মানে উদ্দেশ্য রয়েছে, সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারকারীকে সাহায্য করা। অর্থাৎ আমরা যখন একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করব, সেই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তো আমার একটা আছে, যে আমি কি উদ্দেশ্য করেছি। এখানে আমি এই এলাকায় আমি যখন একটা লাইব্রেরি অথবা আমার বাসায় একটা লাইব্রেরি অথবা আমি যখন একটা লাইব্রেরি এস্টাবলিশ করব, তখন কিন্তু আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। আমি কিন্তু এমনি এমনি একটা কিছু বই দিয়ে একটা লাইব্রেরি খুলে থাকি না। আমি হয়তো শিক্ষিত জনগণকে এখানে তাদেরকে আনার জন্য আমি প্রচার করব। তো এই যে আমার যে লক্ষ্য আর উদ্দেশ্য, এইটা আমি ব্যবহারকারীকে কি করব, বুঝাবো। প্রথমে ব্যবহারকারীকে সাহায্য করব। তারপরে কি আছে দেখেন, কোনো তথ্য ব্যবহারকারীর প্রয়োজনে তা সুনির্দিষ্টভাবে দ্রুত ব্যবহারকারীর হাতে পৌঁছে দেওয়া। অর্থাৎ এখানে যেটা, যে কোনো তথ্য ব্যবহারকারীর প্রয়োজনে, আমি লাইব্রেরিতে কিসের জন্য যাই, শুধু যে আমি বইটা পড়তে যাই, ওটা কিসের জন্য পড়ি, নিশ্চয় আমরা নির্দিষ্ট কিছু তথ্য প্রয়োজন, সেই তথ্য ব্যবহার, হ্যাঁ তথ্য আমি কালেক্ট করি, সেটা আমার মেন্টালি হোক অথবা অফিসিয়ালি হোক অথবা পারিবারিক হোক সামাজিক হোক, যেভাবে হোক আমি কিছু তথ্য সংগ্রহ করি, বা আমার জ্ঞান পিপাসা মেটানোর জন্যই হোক আমি কিছু তথ্য সংগ্রহ করি। আর সেই সুনির্দিষ্ট তথ্যটা প্রয়োজন অনুযায়ী একজন রেফারেন্স লাইব্রেরিয়ান দ্রুততার সাথে আমার হাতে পৌঁছে দেয়। সেই কারণেও কিন্তু লাইব্রেরিতে একটা রেফারেন্স সার্ভিস বা রেফারেন্স সেকশন হয়েছে। তারপরে কি আছে দেখেন, গ্রন্থাগারের মাঝে মধ্যে আসতে এমন ব্যবহারকারীকে সেবাদানের মাধ্যমে গ্রন্থের ব্যবহারে অবস্থিত। অর্থাৎ কিছু রিডার আছে কিন্তু যারা রেগুলার লাইব্রেরিতে যায় না। আমরাই তো ধরেন, আমরা কি এখন লাইব্রেরির প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করি? আমাদের লাইব্রেরি এখন চলে আসছে কি আমাদের হাতের মুঠোয়, তাই না? হাতের মুঠোয় চলে আসছে। বলেন তো শাহজাহান, বলেন তো কিভাবে হাতের মুঠোয় চলে আসছে লাইব্রেরি আমাদের? মোবাইলে আমরা সবকিছু পাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ মোবাইলের মধ্যেই কিন্তু আমরা সবকিছু পাচ্ছি। আমি কোথাও যাচ্ছি, এমন টাইমে আমার একটা তথ্য দরকার, কেউ আমাকে ফোন করে বললাম যে স্যার এই জিনিসটা আমাকে একটু বলেন তো, অথবা ম্যাডাম আমাকে একটু বলেন তো, সাথে সাথে আমি গুগলে ঢুকে যাচ্ছি, গুগলে ডিকশনারিতে ঢুকে যাচ্ছি, গিয়ে আমি প্রয়োজনীয় তথ্য তাকে দিয়ে দিচ্ছি। অথবা আমার যখন ভালো লাগছে না, দেখা যাচ্ছে আমি লং জার্নিতে আছি, দূরে যাচ্ছি, আমার সময় কাটছে না, তখন কি করছি আমি সেই লাইব্রেরিতে ঢুকে যাচ্ছি। আমি লাইব্রেরিতে ঢুকে আমার পছন্দ বই আমি পড়তে পারছি। এটা কি লাইব্রেরি? যে লাইব্রেরি গুলো আমরা মোবাইলে পড়তে পারি সেটাকে কি লাইব্রেরি বলে জানেন? ডিজিটাল লাইব্রেরি, যাই হোক ই লাইব্রেরি। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে গ্রন্থাগার যে সকল রিসার্চ ম্যাটেরিয়ালস এবং বুক ম্যাটেরিয়ালস আছে সে সম্পর্কে ব্যবহারকারীকে অবগত করা। লাইব্রেরির মধ্যে যে শুধু যে আপনার বই থাকে তা না, কিছু রিসার্চ ম্যাটেরিয়ালস থাকে, অর্থাৎ গবেষণা কাজের জন্য কিছু বই সেখানে সংরক্ষণে রাখা হয়। সাধারণত লাইব্রেরি কিন্তু ব্যবহার করে কারা? শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক, ওনারা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গবেষকরা কিছু মানে অতিরিক্ত অনেক সময় আপনার লাইব্রেরিতে কাটান এবং ওনারা অনেক সময় অনেক বই রিসার্চ করেন। কিছু কিছু বই আছে ওনারা হয়তো অনেক সময় নিতে পারে না, তখন দেখা যায় যে লাইব্রেরিতে বসে ওনারা পড়াশোনা করেন, অথবা ওনাদের রিসার্চের জন্য যে ধরনের বই প্রয়োজন সেই প্রয়োজনগুলোর একটা ডিমান্ড দিয়ে যান লাইব্রেরিয়ানকে। সেই ডিমান্ড অনুযায়ী লাইব্রেরিয়ান ওনার বইগুলো সংরক্ষণে রাখেন। হ্যাঁ, ম্যানেজ করে দেয়, ধার করে হোক অথবা কিনে হোক অথবা যেভাবেই হোক, উনি সেই বইগুলো সংরক্ষণ করে একজন রিসার্চারকে সেই বইগুলো থেকে তথ্য সরবরাহ করে থাকেন। আর এই সম্পর্কে কিন্তু রেফারেন্স লাইব্রেরিয়ান তার রিডারকে বা
হ্যাঁ, সাহায্য সহায়তা করে থাকেন, আর এটাই কিন্তু রেফারেন্স সার্ভিস। তারপরে কি আছেন দেখেন, গ্রন্থাগারের প্রথম ব্যবহারকারী মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা রেফারেন্স সেবার অন্যতম উদ্দেশ্য, এবং তারপরটা হচ্ছে গিয়ে আপনার গ্রন্থাগারের ব্যবহৃত বিভিন্ন টুল সমূহ ব্যবহারকারীর সাথে পরিচয় ঘটিয়ে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের জন্য উদ্দেশ্যে রেফারেন্স সেবা সংগঠন করা হয়ে থাকে। অর্থাৎ গ্রন্থাগারের প্রথম ব্যবহারকারী যিনি প্রথম লাইব্রেরিতে যাচ্ছেন তিনি কিন্তু একটু নার্ভাস হয়ে যান, যে যখন একটা বড় লাইব্রেরিতে যায় তখন কিন্তু তিনি নার্ভাস হয়ে যান, তিনি কি বই পড়বেন অথবা কি চাচ্ছেন, উনি কার কাছে যাবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার মানসিক একটা ডিমান্ড থাকে, উনি লাইব্রেরিতে গিয়ে হয়তো ভাবেন যে আমি এরকম একটা কিছু চাই, কিন্তু উনি বলতে পারছেন না। তার সেই মনস্তাত্ত্বিক চাহিদাটা পূরণ করা রেফারেন্স সেবার অন্যতম উদ্দেশ্য। এখন কিভাবে পূরণ করবে, উনি তো লাইব্রেরিয়ান, তো সাইকোলজিস্ট না যে ওনার সাইকোলজি উনি বুঝতে পারবে। কি করবে, লাইব্রেরিয়ান ওনার সাথে কথা বলে 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 ওনার ব্যক্তিগত চাহিদাটা জানার চেষ্টা করতে হবে, পূরণ করবে, চাহিদাটা জানার চেষ্টা করবে, এবং সেই চাহিদা অনুযায়ী ওনাকে সাহায্য সার্ভিস করবে। দিতে হবে। হ্যাঁ, আর এটাই কিন্তু আমাদের রেফারেন্স সার্ভিস। তারপর দেখেন, লাইব্রেরিতে ব্যবহৃত বিভিন্ন টুলস ব্যবহারকারীর সাথে পরিচয় ঘটিয়ে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। লাইব্রেরিতে বিভিন্ন টুলস কি কি থাকে, শুধু তো বই থাকে না, বই থেকে সাথে আরো অনেক কিছু থাকে, গবেষণাপত্র থাকে, তারপরে কি থাকে, রেফারেন্স বুক থাকে। রেফারেন্স বুক কাকে বলে বলেন তো, রেফারেন্স বুক কোনগুলো? মোস্তফা ফিরোজ। জি ম্যাম, হ্যাঁ, রেফারেন্স বুক কোনগুলো? রেফারেন্স বুক হচ্ছে যে মানে আমি একটা জিনিস চাচ্ছি কিন্তু আমাদের লাইব্রেরিতে হয়তো বা ওই বইটা নাই, ওইটা আমি তাকে সাজেস্ট করবো যে এখানে আমার এটা নাই, এটা মানে আমরা অন্য জায়গায় থেকে কালেকশন করে নিয়ে আসতে পারি, বা তাকে বলে দিতে পারি যে আপনি অমুক জায়গা থেকে এই বইটা নিতে পারবেন। আচ্ছা, যাক, আপনি চেষ্টা করেছেন। রেফারেন্স বুক হচ্ছে সাহায্যকারী গ্রন্থ, ঠিক আছে? মোটামুটি ধরতে গেলে আপনার লাইব্রেরিতে যখন যান, হ্যাঁ, আপনি রেফারেন্স বুক, ডিকশনারি দেখেছেন? ডিকশনারি অবশ্যই জি ব্যবহার জি করে থাকেন। ডিকশনারি অবশ্যই, জি ম্যাম। বাংলা, ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। আর আমরা যারা ঢাকা শহরে অথবা ঢাকার বাইরে যাতায়াত করি, দেখবেন সবসময় বাসে কিন্তু হকাররা ডিকশনারি বিক্রি করে, ছোট হোক বড় হোক। আবার বাংলা মোটর বলে মনে হয় এই জায়গাটাকে, আমি সরি বাংলা মোটর না, এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। ওখানে কিন্তু অনেক হকাররা বিশাল বিশাল বইয়ের সংগ্রহ নিয়ে আসে, সব বিদেশি বইগুলোর আপনার বাংলা অনুবাদ করা বইগুলো নিয়ে আসে, আর ডিকশনারি গুলো নিয়ে আসে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, তারপর ইংলিশ টু ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ টু ইংলিশ। এই যে ডিকশনারি গুলি হচ্ছে আমাদের রেফারেন্স, বুঝতে পেরেছেন? এখন এই রেফারেন্স বুকের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, রেফারেন্স বুক হচ্ছে কি সাহায্যকারী বই, এবং রেফারেন্স বুক কিন্তু আমরা সব সময় প্রথম থেকে পাঠ্য বই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হয়, তাই না? আর কি হয়, প্রথমে আপনার সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাই পাঠ্যপুস্তকগুলো, তাই না? যেমন ধরেন আপনারা বাংলা সেকেন্ড পেপারের কথা ধরেন, বাংলা সেকেন্ড পেপারে পড়ার সময় আমরা কি হয়, সবার আগে ভাষা পড়ি, তাই না? তারপর ব্যাকরণ পড়ি, তারপর হচ্ছে আপনার বর্ণ পড়ি, এরকম করে আস্তে 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 আমরা কঠিন সাবজেক্টের দিকে যেতে থাকি। প্রকৃতি, প্রত্যয়, তদ্ভিদ, তারপর হচ্ছে সমাস, কারক, বিভক্তি, সমুচ্চারিত শব্দ, এইভাবে আমরা আস্তে আস্তে কি করি, সহজ থেকে কঠিনে যাই আমার পাঠ্যপুস্তকে। কিন্তু ডিকশনারি বা সাহায্যকারী বইয়ে কিন্তু আমি এক নাগারে পড়ে যাই না, আমার যখন যেখানে প্রয়োজন, যেখানে আমার দরকার, আমি তখন সেখানে সেই অনুযায়ী সেই পাতাটা থেকে যখন সাহায্য নিয়ে থাকি, এটি হচ্ছে রেফারেন্স। বুঝতে পেরেছেন আপনি রেফারেন্স বুক আর পাঠ্যপুস্তকের মধ্যে পার্থক্যটা? জি ম্যাম, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপরে যদি বুঝতে সমস্যা হয়, আমরা কালকে তো ইনশাল্লাহ ক্লাসে সবার সাথে আমার দেখা হবে, তখন আমরা বাকিটা বুঝে নিব। তাহলে দেখেন, একটা লাইব্রেরিতে কিন্তু শুধু আমার বই থাকছে না, রেফারেন্স বুক থাকছে, তারপর আপনার ডিজিটাল বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকছে, তারপর আপনার কি বলে বিভিন্ন টুলস, হ্যাঁ, সিডি থাকছে, এগুলো জার্নাল থাকছে, হ্যাঁ জার্নাল থাকছে। এই সবগুলোর সাথে আপনার
যে পরিচয় মানে পরিচয়টা কিন্তু আমাদেরকে রেফারেন্স সার্ভিস রেফারেন্স লাইব্রেরিয়ানই আমাদের করিয়ে থাকেন। জি তো জি। উনি যে অর্থাৎ লাইব্রেরির যে বিভিন্ন সেবা সেই সম্পর্কে উনি আমাদেরকে সাহায্য করে থাকেন, এটাই কিন্তু আমার রেফারেন্স সার্ভিস। এখন দেখেন উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা, উদ্দেশ্যর সাথে কিন্তু প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। হ্যাঁ, তো দেখেন এখন আমরা প্রয়োজনীয়তাটা কি, উৎপত্তির মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয়তা চিহ্নিত নিশ্চিত মানে নিহিত আছে। কেননা যেখানে বলা হয়েছে পাঠককে ব্যক্তিগত সহায়তা প্রদান করার নিমিত্তেই কিন্তু আমার রেফারেন্স সেবার উৎপত্তি। লাইব্রেরিতে রেফারেন্স সেবার উৎপত্তি কি হয়েছে? আমার পাঠককে ব্যক্তিগত সহায়তা প্রদানের জন্য। তাহলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমার ওখানে, অর্থাৎ আমার প্রয়োজনটা কখন? আমি লাইব্রেরিতে রিডারকে আমি ব্যক্তিগতভাবে বই সম্পর্কিত, তথ্য সম্পর্কিত বা টুল সম্পর্কিত তাকে আমি সাহায্য প্রদান করব। অর্থাৎ রিডার এবং লাইব্রেরিয়ানের যে ব্যক্তিগত সাহায্যকারী যে সম্পর্ক, সেটা হচ্ছে আমার রেফারেন্স সার্ভিস। আর এটা আমার কেন উৎপত্তি হয়েছিল, কেন ক্রমবিকাশ হয়েছিল, মানে এটাকে আমি কেন আস্তে আস্তে বিকাশ মানে আস্তে আস্তে কেন এটাকে এগিয়ে নিয়ে আমি আজকে এই পর্যায়ে রেফারেন্স সার্ভিসে নিয়ে আসছি? কারণ আমার উদ্দেশ্য ছিল লাইব্রেরি থেকে আমি রিডারকে ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করব যে উনি কি চাচ্ছেন বা কি নিতে চাচ্ছেন, কি পড়তে চাচ্ছেন, কি গবেষণা করতে চাচ্ছেন। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার রেফারেন্স ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছে এবং এইটাই কিন্তু আমার মেইন প্রয়োজন। মেইন প্রয়োজনটা কোথায়? যে আমি লাইব্রেরিয়ানের কাছ থেকে, রেফারেন্স লাইব্রেরিয়ানের কাছ থেকে ব্যক্তিগতভাবে হেল্প নিব। তারপরে তো আছে আপনার যে মুদ্রণ যন্ত্রের যে আবিষ্কার, মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে প্রতিনিয়ত প্রচুর বই ছাপা হচ্ছে এবং এত বই একজন রিডারের পক্ষে খুঁজে বের করা সম্ভব না। তাই ব্যক্তিগতভাবে সাহায্য নেওয়ার জন্য আপনার মোস্তফা, আপনি অবশ্যই যখন ক্লাস করবেন অ্যাটেন্টিভ হয়ে ক্লাস করবেন, আর যখন আপনার ব্যক্তিগত প্রয়োজন হবে আপনি অবশ্যই অডিও ভিডিও দুইটাই অফ রাখবেন। জি ম্যাম, ঠিক আছে। আপনি যদি অডিও ভিডিও অফ না রাখেন, আমরা কিন্তু আপনার সবকিছু দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি, কারণ সবাই মিউট করা আছে। আপনাকে আমার সাথে রেসপন্স করার জন্য আপনাকে ওপেন করা হয়েছে, আপনার মাইকটা ওপেন করে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যাদের মাইকটা মিউট না, যারা মাইক ওপেন করা আছে, তারা যখন কথা বলবেন, সাইড টক করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ চলে আসবে এবং আপনার ভিডিওটা যেহেতু অন করা আছে, আপনার আশেপাশে কে আসছে, আপনি কি করছেন, কোথায় তাকাচ্ছেন, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনার সাথে আপনার যে পার্টিসিপেন্টরা আছে সবাই দেখতে পাচ্ছে। জি ম্যাডাম। জি ম্যাম, আমি ভিডিও অফ করে দিয়েছি। চেষ্টা করব, ঠিক আছে? ওকে, না প্রথম দিন যেহেতু আমার সাথে আপনাদের অবশ্যই আমি এটা ওয়ার্নিং দিব, দেন আমি আশা করব আপনারা এই কাজটা করবেন না। তাহলে আসেন এখন আমরা রেফারেন্স সেবার যে পাঠকের চাহিদা, তার প্রেক্ষাপটে ডক্টর এস.আর. রঙ্গনাথ স্যার কি বলেছেন। আপনার ডক্টর এস.আর. রঙ্গনাথের নাম শুনেছেন? জি ম্যাডাম। হ্যাঁ, শোনার তো কথা, যেহেতু আমরা অলরেডি 2 দিন ক্লাস করে ফেলেছেন। তো উনি হচ্ছে এস.আর. রঙ্গনাথন। উনি ইন্ডিয়ান একজন লাইব্রেরিয়ান এবং ওনার সম্পর্কে সবচেয়ে মজার তথ্য হচ্ছে উনি কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার লাইব্রেরিয়ান হিসেবে ব্যক্তিগত জীবনে তার পেশা শুরু করেন নাই। পরবর্তীতে বিভিন্ন ভাবে উনি লাইব্রেরির সাথে জড়িয়ে যান এবং বিভিন্ন দেশ বিদেশে উনি বিভিন্ন লাইব্রেরিগুলো যখন ভিজিট করতে করতে লাইব্রেরির প্রতি ওনার একটা নেশা বা ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে কিন্তু উনি মোটামুটি এই লাইব্রেরি পেশায় আসতে থাকেন এবং উনার জন্ম হয়েছে 1982 সালে তামিলনাড়ুতে, আর উনি মারা যান 27শে সেপ্টেম্বর 1972 সালে। তো এরপর থেকেই কিন্তু উনি একজন স্বনামধন্য লাইব্রেরিয়ান হিসেবে লাইব্রেরি পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। এবং ম্যাডাম ওনার জন্ম মৃত্যু সালটা আরেকবার একটু বলবেন। ওনার জন্ম মৃত্যু সাল আরেকবার বলবো? আচ্ছা, জি ম্যাডাম। 12ই আগস্ট 1982 আর মৃত্যু হচ্ছে 27শে সেপ্টেম্বর 1972, তামিলনাড়ু। জন্মগ্রহণ করেন উনি তামিলনাড়ুতে। ওকে, তো দেখেন উনি রেফারেন্স সেবা প্রদানের জন্য 3টি কারণ বলেছেন। একটা কারণ হচ্ছে পুস্তকের কৃত্রিমত্ব বা তাৎপর্য,
ক্যাটালগের কৃত্রিমতা আর মানসিক সাহায্যের প্রয়োজন। পুস্তকের কৃত্রিমতার তাৎপর্যটা কি? প্রত্যেকটা বইয়ের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য আছে। এখন আপনি যদি বলেন যে ক্লাস 1 এর দেখবেন বাজারে বিভিন্ন লেখকের বই আছে ক্লাস 1 এর উপযোগী করে, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা জিনিসই প্রায় কাছাকাছি, কিন্তু প্রত্যেকটা বই কিন্তু আলাদা আলাদা। আপনি যখন 4-5টা লেখকের বই একসাথ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বইগুলো যে আলাদা। এই টপিকসটা হয়তো উনি ক থেকে চন্দ্রবিন্দু লিখেছে, উনি যেভাবে লিখেছে আরেকজন লেখক হয়তো আর অন্যভাবে লিখেছে, উনি যেভাবে নিজেকে মানে ছড়া প্রেজেন্ট করেছে একই ছড়া হয়তো অন্যভাবে আরেকজন লেখক প্রেজেন্ট করেছে। তো এজন্য হয়তো একটা বই শিশুদেরকে বেশি আকর্ষণ করছে, আরেকটা বই থেকে একটু বেশি আকর্ষণ করছে, একটা বই কম আকর্ষণ করছে। এখানে কিন্তু তাৎপর্যতা, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা তাৎপর্য আছে। আর এই মর্মার্থতা অনুধাবন করানো, রিডারকে অনুধাবন করানোর দায়িত্ব কিন্তু একজন রেফারেন্স লাইব্রেরিয়ানের। আর এই কারণেই কিন্তু যে আমার যে প্রত্যেকটা বই, যেমন ধরেন মিজান স্যারের কিন্তু এই আমরা যে তথ্যের উৎস রেফারেন্স সেবা বইটা পড়ছি, এইটা কিন্তু আমি আপনাদেরকে পড়াচ্ছি মোটামুটি এটা 2017 কিংবা 18 সালের বই। স্যার কিন্তু 2021 সালের একটা বই মানে বের করেছে। তো এখন আপনারা হয়তো 2021-এরটা পেয়েছেন, আমি হচ্ছে 17টা পড়াচ্ছি, কিন্তু দুইটা বইয়ের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য আছে। আপনি একটা দিয়ে জীবন চালাতে দিবেন সেটা কিন্তু হবে না। আপনি যদি অনেক আপনাকে কিন্তু প্রত্যেকটা বই আলাদা আলাদা করে পড়তে হবে, এবং আলাদা করে পড়তে গেলেই কিন্তু আপনি বুঝবেন যে এখানে রেফারেন্স সেবার উদ্দেশ্য একভাবে আছে, ওইখানে আরেকভাবে আছে, অথবা উদ্দেশ্য কিন্তু সব আমার ঠিক আছে কিন্তু বলার ভঙ্গি, প্রকাশ অথবা লেখার ভঙ্গি অনেক কিছুতে পার্থক্য আছে, কাগজে পার্থক্য আছে, প্রিন্টে পার্থক্য আছে। তো এই জন্য বলছি যে এই যে তাৎপর্য বা আলাদা আলাদা যে আপনার একটা বইয়ের আলাদা আলাদা যে মূল্য, সেটা কিন্তু একজন রেফারেন্স লাইব্রেরিয়ান আপনাকে বুঝাবে। তারপরে দেখেন ক্যাটালগিং কৃত্রিমতা, আর্টিফিশিয়ালিটি অফ দ্য ক্যাটালগ, অর্থাৎ গ্রন্থাগারের ক্যাটালগিং একটি টেকনিক্যাল কাজ। এতে পুস্তকের কিছু গ্রন্থপঞ্জীগত তথ্য থাকে। আপনারা আস্তে আস্তে দেখবেন যখন আপনারা ক্যাটালগিং ক্লাসটা শুরু করেছেন মনে হয়, তাই না? জি মহিউদ্দিন, মুস্তাফা ফিরোজ জি ম্যাডাম ক্লাস করেছেন না একটা? হ্যাঁ, কেমন না, আমি লাগছে? এর আগে করিনি। আরো ভালো লাগবে যখন আপনারা কাট করা শুরু করবেন, তখন দেখবেন আরো মজা লাগবে। তো আস্তে আস্তে অপেক্ষা করতে থাকেন। তো এই যে যখন প্রত্যেকটা ক্যাটালগ কার্ড হচ্ছে এক একটা বইয়ের প্রতিচ্ছবি, অর্থাৎ আপনি যে ক্যাটালগিং কার্ডটা করছেন ওই ক্যাটালগিং ওই কিছু গ্রন্থপঞ্জীগত তথ্য ওই বইয়ে ওই ক্যাটালগ কার্ডে অন্তর্ভুক্ত থাকে। আর এই ক্যাটালগ আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না। আপনি লাইব্রেরিতে যদি নতুন রিডার হন, আপনি যদি কখনো ব্যবহার করে না থাকেন, ক্যাটালগ কার্ড যদি কখনো ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথম যেদিন লাইব্রেরিতে যাবেন আপনার রেফারেন্স লাইব্রেরিয়ানের হেল্প লাগবেই। রেফারেন্স লাইব্রেরিয়ানের হেল্প ছাড়া কিন্তু আপনি ক্যাটালগ ব্যবহার করতে পারবেন না। আর এই কারণেই কিন্তু আমার রেফারেন্স সেবার প্রয়োজন। কেন একজন রেফারেন্স লাইব্রেরিয়ান প্রয়োজন বুঝতে পেরেছেন তো? লাইব্রেরি সঠিকভাবে ব্যবহার করতে হলে, সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করতে চান, অবশ্যই আমার রেফারেন্স লাইব্রেরিয়ানের হেল্প লাগবে। এটা তো আর এমন আগের দিনে সেই আলমারি বিদ্যা না, স্যার একটা বই লাগবে নে আলমারি খুলে নিয়ে যা, সেটা কিন্তু না। আগে কি লাইব্রেরি গুলো কি ছিল? ম্যাক্সিমাম লাইব্রেরি আমরা স্কুলে দেখেছি, অবশ্য যদিও আমার কলেজ লাইব্রেরিটা অনেক রিচ ছিল, কিন্তু স্কুলগুলোতে সাধারণত কি দেখেছি 3-4টা আলমারি থাকে, তালা দেওয়া থাকে, কালো রঙের আলমারি, আর 2-3টা লোহার ওই যে চারদিকে 4টা স্ট্যান্ড দেওয়া তাক, ওখানে বই আছে। ওই ধারের কাছেও আমাদের যাওয়া যেত না। লাইব্রেরি থেকে বই নিতে হবে, এইটা তো ওই স্যার, এবং দেখবেন খেয়াল করে দেখেন আর এখনো মনে হয় মফস্বল গুলিতে, এবং শুধু মফস্বল কেন, ঢাকা শহরেও এমন অনেক স্কুল আছে যেখানে কোনো লাইব্রেরিয়ান নেই, অর্থাৎ লাইব্রেরি আছে ওখানে কোনো লাইব্রেরিয়ান নেই। ওটা দায়িত্ব কে পালন করছে? হয়তো একজন স্যার অথবা ম্যাডাম। স্যার আমার একটা বই লাগবে, স্যার আমার একটা বই লাগবে, আচ্ছা তো এতটা সময় ওর ম্যাডামের পিছনে ঘুরতে তারপর ম্যাডাম যখন ছুটির সময় বাসে যাবে, তোর কি বই লাগবে আয় নিয়ে যান। তখন উনি হয়তো লাইব্রেরিতে ঢুকে একটা খাতা বের করলো, তুই কি বই নিতেছিস, কত তারিখে নিচ্ছিস, কত, এত 3 দিনের মধ্যে কিন্তু জমা দিয়ে যাবে, ব্যাস লাইব্রেরিয়ানের দায়িত্ব শেষ।
আর স্টুডেন্টের বই নেওয়ার দায়িত্ব শেষ। কিন্তু এখন কিন্তু সার্ভিসটা এখন আর নেই। এখন পাওয়া যায় লাইব্রেরি না। বিশাল আকৃতি হয়ে গেছে। আমরা লাইব্রেরি সায়েন্স পড়াশোনা করছি, কিভাবে বিজ্ঞানসম্মত ভাবে সুন্দর করে আমরা লাইব্রেরিতে সেবা দিতে পারি। লাইব্রেরিয়ান আমরা পাঠককে, সে ছোট হোক বড় হোক, ধর্ম বর্ণেরই হোক না কেন, আমরা যাতে বিজ্ঞানসম্মত একটা সেবা দিতে পারি সেটা আমরা আজকে শিখেছি। তাহলে আসেন মানসিক সাহায্যের প্রয়োজন, সাইকোলজিক্যাল নিডস, অর্থাৎ আপনার একজন রিডার যখন রেফারেন্স কর্মীর সহায়তা তার কাঙ্ক্ষিত তথ্যটি দ্রুত হাতে পান তখন তার মধ্যে একটা আত্মতৃপ্তি ঘটে, পাশাপাশি গ্রন্থাগারের ইমেজ বেড়ে যায়। দেখেন এখন এক রিডার যখন লাইব্রেরিতে আসে উনি কিন্তু প্রথমে এসে একটু নার্ভাস হয়ে যান, আর সেখানে যদি পরিবেশটা অনেক বেশি স্মার্ট থাকে, আমরা যদি অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকে, আমরা তথাকথিত লাইব্রেরি থেকে বেরিয়ে যদি আমরা আধুনিক কোনো লাইব্রেরিতে প্রবেশ করি, একজন রিডার হিসেবে আমি কিন্তু মোটামুটি একটু নার্ভাস হয়ে যাই। তখন আমার এই নার্ভাসনেস কাটিয়ে রেফারেন্স লাইব্রেরিয়ান আমাকে সাহায্য করেন আমি কি বই চাচ্ছি, কি পড়তে চাচ্ছি, অথবা কি নিতে চাচ্ছি। আমার কাছ থেকে উনি যখন তথ্য বের করে আমাকে একটা বই আমার হাতে পৌঁছে দেন, আমার চাহিদা অথবা আমার ডিমান্ড, আমার প্রয়োজনটাকে উনি যখন ফিল আপ করেন, তখন কিন্তু আমার ভিতরে মনে একটা আত্মতৃপ্তি চলে আসবে এবং সেই আত্মতৃপ্তিটা কিন্তু আমার মুখে প্রকাশ পাবে, বহিঃপ্রকাশ পাবে, এবং আমি কিন্তু তখন সেটার প্রশংসা করবো, ওনাকে বারবার থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ স্যার, আপনি আমি অনেক খুশি হয়েছি। আমরা কি আমার প্রয়োজনটা মিটিয়ে দিই। একটা জামা অথবা একটা শার্ট অথবা নিজের প্রয়োজনীয়তার যে জিনিসটা আমরা মোটামুটি একটা দামে কিনতে পারি, তখন কিন্তু আমি খুব খুশি হয়ে যাই যে এই দামে আমি এই জিনিসটা কিনতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ঠিক সেরকম আমি যখন একটা বই আমার আশানুরূপ বা কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী আমি একটা বই পেয়ে যাই, তখন কিন্তু আমি খুব খুশি হয়ে ওনাকে ধন্যবাদ জানাই, এবং ওনার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিসটাতে কিন্তু আমি খুশি হয়ে বাড়িকে প্রচার করতে থাকি। জানো ওরকম লাইব্রেরিতে একজন স্যার আছেন, উনি খুব সুন্দর, উনি অনেক হেল্প, যেমন আমাদের আনোয়ার সাহেবের কথাই ধরেন, আমাদের আরিফ আছে, আনোয়ার আছে, আপনি আমাদের লাইব্রেরিতে গিয়ে ওনারা আপনাদের সবকিছু করে দিবে, আপনার শুধু আইডিটা থাকতে হবে, আপনি কি চান, কি করতে চাচ্ছেন, কোথায় যাবেন, পানিটা পর্যন্ত কোথায় খাবেন, সেই হেল্পটাও কিন্তু আপনাকে করবে। কিন্তু ওনারা কিন্তু সেইভাবে কি আপনাদের প্রশংসা, আপনারা কিন্তু বাইরে গিয়ে খুব কয়জনে বলেন জানি না, কিন্তু সেটা বলা উচিত, তাই না? আমি যখন কাছ থেকে কারো কাছে যখন সাহায্য পাবো, আমি যখন হ্যাপি হব, অবশ্যই তার প্রশংসা করা উচিত, তার কর্মকাণ্ডে যখন আমি হ্যাপি হব। এবার আসেন রেফারেন্স সেবার গুরুত্ব। আচ্ছা, এখন দেখেন রেফারেন্স সেবার একটা গুরুত্ব তো রয়েছে, নাহলে তো রেফারেন্স সার্ভিস আপনার উৎপত্তি বা কোন আস্তে আস্তে সে বিকাশ হতো না, এটা সংজ্ঞাও আসতো না, আর আপনার লাইব্রেরিতে রেফারেন্স সেকশনও আলাদাভাবে ওপেন করা হতো না। তো প্রথম যে আপনার বিশেষ যে গুরুত্বটা পাচ্ছে সেটা হচ্ছে বিশেষ প্রশ্নের জবাব। বেশিরভাগ গবেষক, লেখক, শিক্ষক, ছাত্রছাত্রীদের স্পেসিফিক কোশ্চেন থাকে, সেই কোশ্চেন অনুযায়ী একজন রেফারেন্স গ্রন্থাগারকে জানতে হবে এবং প্রশ্নের জবাব দিতে হবে। একজন রেফারেন্স গ্রন্থাগার কিন্তু সব জানেন না, অর্থাৎ উনি ধরতে গেলে কিন্তু লাইব্রেরির কোনো কিছুই জানেন না, কিন্তু আবার উনি সব জানেন। কিভাবে সব জানেন? উনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, উনি কিন্তু রেফারেন্স দিচ্ছেন আপনাকে। তো এই যে বিশেষ প্রশ্নের একটা বিশেষ প্রশ্নের জবাব দেওয়া একজন রেফারেন্স লাইব্রেরিয়ানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপরে ধরেন বিশেষ রেফারেন্স বই, গ্রন্থাগারের রেফারেন্স বিভাগে বিশেষ রেফারেন্স বই থাকবে এবং এই বইগুলো থাকার ফলে রেফারেন্স বিভাগের গুরুত্ব বাড়বে, সেই সাথে রেফারেন্স গ্রন্থাগারিকেও লাইব্রেরিয়ানেরও গুরুত্ব বাড়বে। বিশেষ বই যেমন ধরেন ডিকশনারি, হ্যাঁ, আবার ধরেন এমন কিছু আপনার কালেকশন থাকে যেটা আপনার রেয়ার কালেকশন বলি আমরা, এমন কিছু রেয়ার কালেকশন থাকে যেটা সাধারণত সব লাইব্রেরিতে থাকে না, সেই রেয়ার কালেকশন গুলো আমাদের বিশেষ গুরুত্ব বহন করে থাকে। তারপরে হচ্ছে তোমার তথ্য বের করার কৌশল। একজন রেফারেন্স গ্রন্থাগারিক যেহেতু আপনার এই বিষয়ে অর্থাৎ লাইব্রেরি বিষয়ে উনি প্রশিক্ষণ প্রাপ্ত,
বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি, সেহেতু উনি কি করবেন, আপনাকে আপনার কাছ থেকে তথ্য বের করার বিভিন্ন কৌশলগুলি উনি প্রয়োগ করবেন, যে আপনি কি চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি নিতে চাচ্ছেন, আপনি কি পড়তে চাচ্ছেন। এই ধরনের বিভিন্ন ভাবে উনি ওনার কৌশলগুলো আপনার উপর প্রয়োগ করবেন এবং আপনার কাছ থেকে তথ্য বের করে প্রশ্ন নিয়ে জেনে নিবে। সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন জেনে নিয়ে আপনাকে সহযোগিতা করবেন। এখন এখানে আরেকটা প্রশ্ন, আরেকটা পয়েন্ট আছে, বিনোদনের জন্য প্রস্তুতি। একজন রেফারেন্স লাইব্রেরিয়ান বিনোদনের জন্য, অর্থাৎ আপনি ওনার সাথে ফান করবেন, উনি অনেক সময় বিরক্ত হয়ে যাবেন। কেন বিরক্ত হবেন? কারণ উনি সারাক্ষণ কিন্তু কাজ করছেন, উনি এমন জি। একটা জগতে কাজ করছেন যেখানে আপনার কি বলবো, আপনার ভেরিয়েশন অনেক কম। ওনাকে সারাক্ষণই বইয়ের মধ্যে ডুবে থাকতে হচ্ছে, সারাক্ষণই আপনার প্রশ্নের জবাব দিতে হচ্ছে, সারাক্ষণই ম্যাডাম। আপনাকে সাহায্য করতে হচ্ছে। কোথায় বই আছে, কোথায় ক্যাটালগ আছে, কোথায় সেলফ আছে, কোন দিকে যাব, কিভাবে নিব, এই ধরনের কোশ্চেন গুলোর জন্য উনি সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু আপনি হুট করে যদি ওনার সাথে কোনো ধরনের ফান করেন বা মজা করেন বা কোনো ধরনের মানে কথা, গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, তখন উনি সবসময় প্রস্তুত থাকেন না। উনি সবসময় আপনাদের সবগুলো বিষয় গুরুত্বের সাথে নিয়ে থাকেন, এজন্যই আপনার বিনোদনের জন্য উনি প্রস্তুত থাকেন না। প্রস্তুত তারপর থাকেন। হচ্ছে গবেষণা বা সমস্যার জন্য প্রস্তুত। গবেষণা বা সমস্যা সমাধানের জন্য প্রস্তুত। হ্যাঁ, একদম লাইব্রেরিয়ান আর গবেষকদের যে গবেষণা পেপারস দরকার, সেগুলো সবসময় ডেলিভার দেওয়ার জন্য উনি রেডি থাকেন। অর্থাৎ গবেষকরা যখন একজন গবেষক রেফারেন্স লাইব্রেরিতে আসেন, একজন গবেষক যখন লাইব্রেরিতে আসেন, তখন কিন্তু উনি বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন। জি। উনি কিন্তু ওনার গবেষণার সাহায্যের জন্য বিভিন্ন বই, বিভিন্ন প্রবলেম একজন রেফারেন্স লাইব্রেরিয়ানের সামনে উপস্থাপন করতে থাকেন, যে আমার এই বই দরকার, আমি এই সমস্যা পড়েছি, আমার এই সমস্যা হয়েছে, এই বই দরকার। হ্যাঁ, উনি কিন্তু জানেন না উনি কি বই নিবেন, উনি বুঝতে পারছেন না, কিন্তু উনি প্রবলেমটা বলতে পারছেন। তখন হচ্ছে গিয়ে কি দরকার, তখন কিন্তু একজন রেফারেন্স লাইব্রেরিয়ান স্যারকে সেইভাবে সহায়তা করে থাকেন, অর্থাৎ ওনার সমস্যার সমাধানের জন্য উনি সর্বদা প্রস্তুত থাকেন। তাহলে বুঝতে হবে একজন রেফারেন্স লাইব্রেরিয়ান কতটা গুরুত্বপূর্ণ একজন গবেষকের কাছে, একজন রিডারের কাছে। তারপর হচ্ছে বিশেষ বিশেষ তথ্য সামগ্রী থাকবে। বিশেষ বিশেষ তথ্য সামগ্রী কি? যেমন ধরেন আপনার বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, তারপর হচ্ছে অভিধান, শ্রবণ বীক্ষণ যন্ত্র, অর্থাৎ অডিও ভিডিও, যে অডিও মানে ভিডিও যেটা থাকবে, অর্থাৎ শোনা যায়, দেখা যায়, এরকম কিছু ম্যাটেরিয়ালস থাকবে। তারপর ম্যাপ থাকবে, ফিল্ম থাকবে ইত্যাদি। এইসবের মাধ্যমে কিন্তু উনি বিভিন্ন তথ্য, বিশেষ বিশেষ এই যে সামগ্রী, এগুলির মাধ্যমে কিন্তু অনেক অনেক তথ্য দিয়ে থাকেন। আপনি দেখবেন যে বিভিন্ন লাইব্রেরিগুলোতে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। কিভাবে হয় ফিল্ম ফেস্টিভ্যাল, কেন লাইব্রেরিতে হয়? অর্থাৎ বিশেষ করে আমাদের শাহবাগে যে পাবলিক লাইব্রেরি আছে, সেখানে কিন্তু মাঝে মাঝে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। কিভাবে হয়? কারণ ওই লাইব্রেরির সংগ্রহশালায় প্রচুর পরিমাণে ফিল্ম আছে। হ্যাঁ, তো সেই জায়গায় সেই সামগ্রী, ফিল্ম সামগ্রী আছে। তো এই যে বিশেষ বিশেষ তথ্য সামগ্রী, এটির ফিল্ম কিন্তু একটা তথ্য সামগ্রী, অডিও ভিডিও কিন্তু একটা তথ্য সামগ্রী। তারপরে আপনার ম্যাপ বলেন, তারপরে বিভিন্ন তথ্যগুলো বলেন, এনসাইক্লোপিডিয়া বলেন, যেটা বিশ্বকোষ আর কি, তারপরে আপনার রেফারেন্স বুক বলেন, ডিকশনারি, এগুলি কিন্তু আমাদের তথ্য সামগ্রী। তারপরে কি আছে দেখেন, যে কোনো পাঠকদের সেবা দানের প্রস্তুত। রেফারেন্স লাইব্রেরিয়ান কিন্তু জানেন না যে কে কোথা থেকে আসছেন, অথবা উনি কিন্তু এদিকে খেয়াল করেন না যে তার বয়স কত, তার সে কোন ধর্মের, সে তার প্রয়োজনে সে লাইব্রেরিতে আসছে। রিডারকে সন্তুষ্ট করাই একজন রেফারেন্স লাইব্রেরিয়ানের মেইন টার্গেট। অর্থাৎ উনি পাঠকদের সেবাদানে সর্বদা প্রস্তুত থাকেন, অর্থাৎ পাঠককে সাহায্য করতে উনি সবসময় প্রস্তুত থাকেন। তারপরে কি আছে, রেফারেন্স সামগ্রী ব্যবহারের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। হ্যাঁ, এখন আপনি রেফারেন্স সামগ্রীগুলো সাধারণত অনেক দামি হয়ে থাকে, মূল্যবান হয়ে থাকে। যেমন ধরেন আপনি বিভিন্ন যে এনসাইক্লোপিডিয়া গুলো আছে, বিশ্বকোষগুলো আছে, মাঝে মাঝে আমরা আমাদের এখানে নিয়ে আসে,
আমরা যখন কলেজে যাই অথবা স্কুলে যাই তখন দেখা যায় বিভিন্ন বইগুলো সেল করার জন্য নিয়ে আসে, বাইরের বইগুলো নিয়ে আসে। এক একটা বই কিন্তু অনেক দাম, ইভেন দেখা যায় 12,000, 15,000, 50,000 এরকম লাখ টাকার উপরেও রেফারেন্স বুক আছে। তো এই এই বইগুলো ব্যবহার করে আমরা কি করি সাধারণত, আপনারা দেখেন এই যে আমাদের লাইব্রেরির কথা ধরেন, ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজে যে লাইব্রেরিগুলো আছে, যে আপনারা নেক্সটে পাবেন, আমরা যে বইগুলো ব্যবহার করি ক্লাসিফিকেশনের জন্য, যে বইগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু এক একটা সেট 50,000, 60,000 টাকা পর্যন্ত করে আছে। তো আমরা কি করি যখন ক্লাসিফিকেশন করি, তখন কি হয়, এই বইগুলোকে আমরা ইচ্ছে মতো দাগ দিতে থাকি, তারপর পাতা ভাঙতে থাকি, আবার অনেক সময় কি ছিঁড়েও নিয়ে যাই যে পরীক্ষার সময় যদি কাজে লাগে। তাহলে কি এই যে আমি এত দামি একটা বই আমার রিডারকে দিলাম, উনি এটা কিভাবে ব্যবহার করবে এইটাও কিন্তু একজন রেফারেন্স লাইব্রেরিয়ান ওনাকে শিখিয়ে দেন, ওনাকে অর্থাৎ প্রস্তুত করে দেন যে আপনি স্যার এই বইটা এইভাবে ব্যবহার করেন, তাহলে আমার এই বইটা নষ্ট হবে না, অথবা এই বইটা ছিঁড়বে না, অথবা এটার কভার পেজটা ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? তারপরে রেফারেন্স সামগ্রীর বিশেষ যত্ন সহকারে ব্যবহার করা। একজন রেফারেন্স লাইব্রেরিয়ান তার রিডারকে এই বইগুলো যত্ন সহকারে পড়তে বলেন, এবং যখন একজন রিডার এই রেফারেন্স সামগ্রী আপনার তার প্রয়োজন শেষে রেখে যান, তখন কিন্তু এটা উনি যত্ন করে উনি চেক করেন যে বইয়ের কোথাও পাতা ভাঙলো কিনা, পাতা ছিঁড়লো কিনা, অথবা পাতা মুড়ে রাখলো কিনা, অথবা দাগ দিল কিনা, এই সব কিছু চেক করে উনি অতি যত্ন সহকারে এই বইটা আবার তার নিজের জায়গায় রেখে দেন। তারপরে হচ্ছে গিয়ে রেফারেন্স সামগ্রীর সাম্প্রতিক তথ্য, যেমন ধরেন আমি আপনাদেরকে যে রেফারেন্স সামগ্রীর বিশেষ যত্ন, আপনারা একটা রেফারেন্স বইয়ের সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে আমি বলে রাখি, যদিও মনে হয় আপনারা জেনেছেন অলরেডি, রেফারেন্স বই কিন্তু লাইব্রেরির বাইরে নেওয়া যায় না, এটা জানেন আপনারা? জি না ম্যাম, জানি না। আচ্ছা হ্যাঁ, রেফারেন্স বইগুলো আমরা লাইব্রেরির বাইরে নিতে পারবো না, এটা আমরা লাইব্রেরিতে বসে আমাদেরকে পড়তে হবে, এবং আমাদের রেফারেন্স বইগুলো কি সাধারণত আমরা এখান থেকে তথ্য কি করি, সংগ্রহ করি, তথ্য নিয়ে যাই, ঠিক আছে, নিয়ে আমার প্রয়োজনের যেখানে আমার প্রয়োজন সেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করে থাকি, অর্থাৎ লাইব্রেরি থেকে রেফারেন্স বই ইস্যু করা হয় না। তারপরে হচ্ছে আপনার রেফারেন্স সামগ্রীতে সাম্প্রতিক যে তথ্য, মানুষ সাধারণত কি নতুন নতুন আপডেট পেতে পছন্দ করে, যদিও আপনার আমাদের এখন আপডেট পেতে আর কোনো সমস্যা না, যখন তখন আমাদের হাতের মুঠোয় সারা বিশ্ব সম্পর্কিত আপডেট চলে আসে, কিন্তু কিছু বই আছে, কিছু তথ্য আছে যেগুলো আমাদের আপডেটের জন্য অপেক্ষা করতে হয়। তো আপনার রেফারেন্স সামগ্রীতে সাধারণত কি আপনার সব সাম্প্রতিক তথ্য সম্বলিত বইগুলোই সংগ্রহ করা হয়। আপনার লাইব্রেরির সামর্থ্যের উপরে নির্ভর করে রেফারেন্স লাইব্রেরিগুলোতে সামর্থ্যের উপর নির্ভর করে লাইব্রেরিগুলোতে সাধারণত রেফারেন্স সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আপনাদের কি মানে সময়ের কোনো প্রবলেম আছে? এরপরে কি কারো ক্লাস আছে আপনাদের? জি, এর পরের ক্লাস আছে তো, আবার পরের ক্লাস ক্লাস। আছে? জি, পরে ক্লাস 9টায় না, এখনো তো অনেক দেরি আছে। না 8টা একটা, না না 8টায় না, 9টা এনটিআরসির ক্লাস। না, আজকে 9টায় আছে, ওটা ক্লাস তো NTRC 9টায় হবে। ওটা NTRC, কিন্তু আমাদের ইয়ার আরেকটা 8টা থেকে আছে কোর্সের জন্য 2টা করে ক্লাস আছে। হ্যাঁ 8টা থেকে 9টা। আমাদের কোর্সের জন্য 2টা, একটা 8টা থেকে 9টা, তবে 10 মিনিট লেট হলে সমস্যা নাই ম্যাডাম, আপনি চালান। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটু সময় নেব, হ্যাঁ আরেকটু সময় নিলে আমার মোটামুটি ইউনিট মানে আপনার লেসনটা, ফার্স্ট লেসনটা শেষ হয়ে যাবে। জি ম্যাডাম। তাহলে আমরা কালকে আপনার দ্বিতীয় পরিচ্ছেদটা পড়ে ফেলতে পারবো, আর আমি চেষ্টা করবো আপনার তৃতীয় পরিচ্ছেদটা আমি কালকে শেষ করে দিতে, তাহলে আমার মোটামুটি ইউনিট 1টা শেষ হয়ে যাবে। এখানে আর বেশি নেই, আমাদের আর অল্প একটু আছে। এই যে রেফারেন্স সেবার কার্যগুলোকে পড়লে আমি আপনাদেরকে মোটামুটি লেসন 1 কমপ্লিট করে দিতে পারবো। এখন দেখেন রেফারেন্স সেবা হচ্ছে, আপনাদের প্রবলেম নেই তো? জি না, নো প্রবলেম। না ম্যাম, এরপরে কার ক্লাস, কে নেবেন আপনাদের ক্লাস? এরপরে হয়তো এমদাদ স্যার, নয়তো ওমর ফারুক স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অল্প একটু সময় আপনাদের নিচ্ছি, আমি তারপরে মোটামুটি ছেড়ে দেবো। দেখেন রেফারেন্স সেবা, আমরা তো এতক্ষণ রেফারেন্স সেবা সম্পর্কে পড়লাম, এখন আসেন রেফারেন্স সেবার কার্যাবলী, ফাংশন অফ রেফারেন্স সার্ভিস। এটা কিন্তু মোটামুটি আপনাদের একটু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কি আছে দেখেন,
সব ধরনের কার্যক্রমের কেন্দ্রীয় ঘটনা হচ্ছে কি আপনার রেফারেন্স সার্ভিস। এখানে আপনার অন্য সব কার্যক্রমে যেমন বই সংগ্রহ, সংরক্ষণ, প্রবেশকরণ, শ্রেণীকরণ, ক্যাটালগকরণ সবই এইখানেই শেষ হয়, অর্থাৎ আপনার পরম কার্যক্রমটাই হচ্ছে আপনার রেফারেন্স সেবা। তো এখন আপনার মোটামুটি আপনার রেফারেন্স সেবার কার্যক্রম বলে সর্বোত্তম হিসেবে বিবেচিত মূলত 6টা পয়েন্ট, 6টা রেফারেন্স সেবার কার্যক্রম, অর্থাৎ রেফারেন্স সেবা যে কার্যাবলীগুলো পালন করে থাকে মোটামুটি 6টা সেবাকে পরম সেবা হিসেবে গণ্য করা হয়। যেমন ধরেন তত্ত্বাবধানমূলক কার্যক্রম, সুপারভিশন অ্যাকশন। আচ্ছা, এখন দেখেন রেফারেন্স ইনচার্জের সর্বপ্রথম দায়িত্ব হলো রেফারেন্স সেকশনকে সুসংগঠিত করা। তত্ত্বাবধান করে। হ্যাঁ, তত্ত্বাবধান করা অর্থাৎ সুসংগঠিত করা, অর্থাৎ সুপারভিশন করা। আপনার লাইব্রেরিটা কিভাবে চলছে, আপনার মোটামুটি সংগঠনটা সুবিধাজনক অবস্থায় আছে কিনা, এর উপকরণ, রেফারেন্স উপকরণ, বই সবকিছু ঠিকমতো আছে কিনা, আমি সংগ্রহ ঠিকমতো করতে পারছি কিনা, এবং আমার অধীনস্থ যারা আছে তাদের পরিচালনা করতে পারছি কিনা, এবং পাঠক সম্পর্কে আমি মোটামুটি আমার যারা রেগুলার তাদের সম্পর্কে মোটামুটি আমি জানি কিনা। এই যে সুপার পাওয়ার, এইটা হচ্ছে আপনার তত্ত্বাবধানমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত। এটা একজন রেফারেন্স লাইব্রেরিয়ানকে মোটামুটি এই সেকশনে এই দায়িত্বটা পালন করতে হয়। তারপর হচ্ছে তথ্য প্রদানমূলক কার্যক্রম, অর্থাৎ ইনফরমেশন ফাংশন। রেফারেন্স লাইব্রেরিয়ান সকল প্রকার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এবং যদি কোনো বিষয়ে তার জানা না থাকে তবে সংশ্লিষ্ট তথ্যটি কোথায় পাওয়া যাবে তা কিন্তু উনি রেফার করে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, উনি কোথায় উনি পাবেন, অর্থাৎ একজন রিডার যখন লাইব্রেরিতে গিয়ে কোনো তথ্য খোঁজেন, তখন যদি রেফারেন্স লাইব্রেরিয়ান সেই তথ্যটা আপনাকে দিতে না পারে, কিন্তু এই তথ্যটা কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কে কিন্তু উনি মোটামুটি আপনাকে বলে দিবেন। এটা কিন্তু তথ্য প্রদানমূলক একটা কার্যক্রম, অর্থাৎ একজন রেফারেন্স লাইব্রেরিয়ান আপনাকে সদা সর্বদা তথ্য দিতে প্রস্তুত থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে যদি ধরেন আপনি কোনো বিষয় নিয়ে গবেষণা করতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি কোথায় পাবেন, উনি বলবে যে স্যার আপনি হয়তো এটা কোনো এনসাইক্লোপিডিয়াতে পেতে পারেন, আবহাওয়া সম্পর্কিত কোনো তথ্য আবহাওয়া সম্পর্কিত কোনো বইয়ে পাবেন। এই ধরনের তথ্য প্রদানমূলক কার্যক্রম রেফারেন্স লাইব্রেরিতে হয়ে থাকে। তারপর হচ্ছে নির্দেশনামূলক কার্যক্রম। রেফারেন্স লাইব্রেরিয়ানের নানাবিধ ক্ষেত্রে ভালো ভালো বই সম্পর্কে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন সেক্টরে যখন গবেষক বা রিডার বা ছাত্র বা একজন পড়ুয়া স্টুডেন্ট আসবে, উনি কি করবে, ভালো ভালো বই সম্পর্কে ওনাকে পরামর্শ দিবেন, অর্থাৎ গাইড করবেন যে স্যার আপনি এই বিষয়টা এই বইটা অনেক ভালো পাবেন, অথবা এই বইটা পড়লে আপনি আপনার যে চাহিদা অনুযায়ী আপনি আপনার তৃষ্ণা মেটাতে পারবেন। এইভাবে ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, একটু আমি শেষ করে নিই, তারপর আপনার প্রশ্নটা জি নিই। জি 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 হ্যাঁ, জি ম্যাম, একটু শেষ করে নিই। তারপর শিক্ষা বা প্রশিক্ষণমূলক কার্যক্রম, ইনস্ট্রাকশন বা ফাংশন, যেটা ইনস্ট্রাকশন ফাংশন। একজন ভালো বা উত্তম রেফারেন্স লাইব্রেরিয়ান সর্বদা শিক্ষা প্রদানে নিয়োজিত। তিনি কি করেন, পাঠককে লাইব্রেরির কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেবেন, কিভাবে ক্যাটালগ ব্যবহার করতে হয় এবং কিভাবে রেফারেন্স বুক ইউজ করতে হয়, এই ধরনের প্রশিক্ষণ একজন রেফারেন্স লাইব্রেরিয়ান দিয়ে থাকেন। তারপর হচ্ছে গ্রন্থ পঞ্জীকৃত কার্যক্রম। গ্রন্থ পঞ্জীকৃত হচ্ছে বিবলিওগ্রাফিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আপনার লাইব্রেরিতে সাধারণত আপনার বইগুলো কিভাবে সাজানো থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, লেখক অ্যালফাবেটিক্যালি অথবা বইয়ের নাম অনুযায়ী। এটা হচ্ছে কি আপনার লাইব্রেরিয়ান যেভাবে উনি পছন্দ করে সেই অনুযায়ী বিবলিওগ্রাফিক্যাল তথ্য নিয়ে উনি ক্যাটালগ করে বইগুলো সাজিয়ে রাখেন। তো উনি সাধারণত দেখা যায় যে সংশ্লিষ্ট একই বিষয়ের বই বা পাঠ্য উপকরণ পাওয়া যায়, তা পাঠককে
সামনে তুলে ধরেন এবং উনি সাধারণত দেখা যায় যে গ্রন্থপঞ্জি কিভাবে সাজিয়ে থাকেন, বর্ণনা করে ভাবে সাজিয়ে থাকেন। অর্থাৎ আপনার যেমন ধরেন কারো নামের প্রথম অক্ষর দিয়ে, যেমন ধরেন স্যারের নামে ধরি আমরা ডক্টর মিজানুর রহমান স্যার, মিজানুর রহমান, ওনার নামটা এম, তাহলে এম তার আগে কি একই বইয়ের যদি এ বি সি ডি থাকে সেই হিসেবে এমটা পরে আসবে। অর্থাৎ আপনার বর্ণটা আছে না, Alphabetic ভাবে। অ্যালফাবেটিক্যালি অনুযায়ী এই বইগুলো সেলফে টাকানো সাজানো থাকবে এবং উনি সেই অনুযায়ী এই বিবলিওগ্রাফিটা তৈরি করে থাকেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে শ্রেণীকরণের ভিত্তিতে করে থাকেন, বিষয়ভিত্তিক বা বর্ণনা ক্রমের ভিত্তিতে করে থাকেন ইত্যাদি বিষয় ইত্যাদি উনি গ্রন্থপঞ্জিগত কার্যক্রম উনি চালিয়ে থাকেন। তারপর মূল্যায়ন কার্যক্রম একটা আছে। রেফারেন্স সার্ভিসের সাফল্য বৃহত্তর ক্ষেত্রে দুটি কার্যক্রম নির্ভর করে, সঠিক উপকরণ অধিকার এবং এর চেয়ে অধিক পাওয়ার ব্যাপারে জ্ঞান থাকে। অর্থাৎ আপনার রেফারেন্স যে ডিপার্টমেন্ট যে কাজগুলো করছে সেক্ষেত্রে দেখা যায় যে উনি মানে উনার কাজের মূল্যায়নটা উনারা করে থাকেন, যে আমি কতটুকু সেবা দিতে পারছি বা সঠিক উপকরণ আমার কতটুকু আছে এবং আমি এর চেয়ে অধিক ভালো আর কি ধরনের সেবা দিতে পারি, এই ধরনের মূল্যায়ন ওনারা নিজেরা করে থাকেন। তাহলে আসেন আমরা মোটামুটি আমাদের ক্লাস প্রথম আজকে এখানে পরিচ্ছেদ শেষ করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম পরিচ্ছেদটা আমাদের শেষ হয়ে গেল। আমরা শেষ কালকে হয়ে গেল। সরাসরি ক্লাসে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। চেষ্টা করবো আমি কালকে ইউনিট 2টা আপনাদের শেষ করে দিতে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কালকে আপনাদের সবাইকে আমি উপস্থিত দেখতে চাচ্ছি আমার ক্লাসে, যেন আপনার আর প্রথম তো আপনাদের নিজেদেরও একটা আগ্রহ থাকা উচিত যে কোন কলেজে ভর্তি হলাম, ক্লাসটা কিভাবে হচ্ছে, স্যার ম্যাডামদের সাথে একটু পরিচিত হই। খুবই দুঃখজনক, মাত্র 21 জন। আচ্ছা আসেন আমরা এবার প্রশ্ন নেই। 1 নম্বর প্রশ্ন, সবার কাছে খাতা কলম আছে না? জি ম্যাম আছে। জি মিস। লিখে ফেলেন, প্রশ্নটা একটু লিখে ফেলেন। রেফারেন্স সেবা বলতে ম্যাম প্রশ্নটা যদি একটু রিপিট করতেন। সরি কথা বুঝে যাচ্ছে না। প্রথম প্রশ্নটা যদি একটু রিপিট করতেন ম্যাম। হ্যাঁ আমি তো আচ্ছা এইখানে একটা প্রশ্ন চলে আসছে, রেফারেন্স ও তথ্য সেবা সম্পর্কে ধারণা দেন। এখানে আপনারা শুধু কার্য